আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৬৫ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দগদগে তেজি সূর্যটা তখন মাথার ওপর, এক হাত জিভ দেখিয়ে শ্বাস ফেলছে রাস্তার নেড়ি কুকুরের দল। আকাশে কোনো পাখি নেই, পবনে নেই শীতলতা। এমন ফ্যাসফ্যাসের সময়ে রিকশা থেকে উদ্ভ্রান্তের ন্যায় নামলেন সালমা বেগম। রাহাত নেমেছে মায়েরও আগে। ভদ্রমহিলা চোখ তুলে হাসপাতালের বড় সাইনবোর্ডটা দেখলেন একবার, তারপর ছিলের হৃষ্টপুষ্ট পেলব হাতটা ধরে হন্তদন্ত পায়ে ভেতরে এলেন। সরকারি হাসপাতাল, চারপাশে ভিড় ভাট্টায় একশেষ, যেখানে সেখানে রোগীর ছড়াছড়ি। একদণ্ড মুক্ত শ্বাস ফেলার জো নেই কোথাও। লিফটের সামনেই অনেকক্ষণ হত্যে দিয়ে দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পাওয়া গেল। তবে এখানেও স্বস্তি নেই। ৬ জনের লিফটে পারলে ১০ জন উঠে পড়ে। ঠাসাঠাসির মাঝে ছেলেটাকে নিয়ে বড় কসরত করে দাঁড়িয়েছিলেন সালমা। ৪ তলা আসতেই নেমে এলেন ত্রস্ত। ওয়ার্ড বাম দিকে, যেতে যেতে ঘাম মুছলেন সালমা। কপালটা মসৃণ রইলেও চোখ দুটো বর্ষার মতো ভিজে গেল আবার। ওয়ার্ডের দরজায় এসে ভদ্রমহিলা এদিক ওদিক চাইলেন। রাহাত চিল্লিয়ে উঠল, ওই তো আব্বু। ২৭ নম্বর বেডে শোয়ামতটাকে দেখেই সালমার বুক ছ্যাঁত করে উঠে। একরকম উড়ে গেলেন ওখানে। মাথা হাত পা শুদ্ধ ব্যান্ডেজে মোড়ানো খোরশেদ, জ্ঞান ফেরেনি, স্যালাইন চলছে লাগাতার। শক্ত সামর্থ্য মানুষটাকে প্রথমবার এমন করুণ দশায় দেখে সালমা নিতে পারলেন না। অত অত মানুষের মাঝেই হাউমাউ করে কেঁদে উঠলেন। আশপাশ থেকে মানুষ ফিরে ফিরে চাইল। কেউ দেখল অবাক হয়ে, কেউ তার ব্যথা বুঝে সুপ্ত একখানা দীর্ঘশ্বাস বুকে মিটিয়ে নিল। রাহাতের চোখে পানি। তরতাজা বাবাটা তার সকালবেলা অফিসের জন্য বেরিয়ে গেল, অথচ এখন কেমন বেডে শুয়ে আছে। খোরশেদের বিছানা ঘেঁষে একজন মধ্যবয়সী পুরুষ বসে আছেন। সালমা আর রাহাতকে কিছুক্ষণ দেখলেন মনোযোগ দিয়ে, রই শয়ে শুধালেন, জি মানে আপনারা কি ওনার বাড়ির লোক? হঠাৎ প্রশ্নে সালমার কান্না থামে। ফিরে চাইলেন নিকাবের ওপর হতে। কোনো রকমে আওয়াজ ফুটল গলায়, জি আমি ওনার স্ত্রী, কিন্তু আপনি? লোকটি যেন এই কথায় হাজার গুণ স্বস্তি ফিরে পেলেন। ব্যস্ত ভঙ্গিতে বললেন, আমার নাম হাসান আহমেদ, আমি ওনাকেই হাসপাতালে নিয়ে এসেছি। আপনাদের আমি ফোন করেছিলাম। সালমা বেগম অবাক হলেন প্রথমে। ভেজা চোখ দুটো ভীষণ কৃতজ্ঞতায় লুটিয়ে যেতে চাইল। দুহাত জোড়ো করে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার উপকার আমার সারা জীবন মনে থাকবে। হাসান আহমেদ পাল্টা দুহাত এক করে বললেন, না না এভাবে বলবেন না, মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। পরপরই কপালে চিন্তার রেখা ফুটল। বললেন, কিন্তু ওনাকে দেখে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে, ওনার সঙ্গে এমন শত্রুতা কার থাকতে পারে বলুন তো? সালমা বুঝতে না পেরে বললেন, ঠিক বুঝলাম না, আপনি যে ফোনে বলেছিলেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে শত্রুতার কথা এলো কেন? ভদ্রলোক জিভে ঠোঁট ভেজালেন, জি অ্যাক্সিডেন্ট তো বটেই, এটাও এক ধরনের দুর্ঘটনাই। আমি আপনাকে পুরোপুরি মিথ্যেও কিন্তু বলিনি, তবে এই দুর্ঘটনা গাড়ির তলায় পড়ার ছিল না। দয়া করে একটু খুলে বলুন ভাই, আমি আসলে এত জটিলতা নেওয়ার অবস্থায় নেই, বুঝতেই তো পারছেন। জি জি আমি হেওয়ালি করছি না, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার অফিসও মতিঝিলে, সবসময়ের মতো লাঞ্চ ব্রেকে চা খাচ্ছিলাম, সে সময় উনিও ওই দোকানে এলেন, চায়ের জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ কোত্থেকে কিছু গুন্ডা মতো ছেলে পেলে এলো। এরপর কথা আছে বলে একটু সাইডে নিয়ে গেল ওনাকে। বিষয়টা আমার ভালো লাগেনি, বলতে পারেন কিছুটা তককে তককে চেয়েছিলাম বোঝার জন্যে। তারপর দেখলাম হুট করেই ওরা ওনাকে মারধর শুরু করল। সালমা আতকে বললেন, সে কি বলছেন? জি আমি আসলে বীর পুরুষ হতে পারিনি, ওখানে যারা ছিল তারাও পারেনি, অতগুলো লোক কেউ এগোলো না, আমি একা কি করতাম বলুন? আমাদের চোখের সামনেই ওরা ওনাকে বেধরম মেরেছে। এরপর যখন রেখে গেল তখন কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসি, বাকিরা চলে গেছে কিছুক্ষণ হলো। ওনার সেন্স ছিল তখন, ফোনের লকও খুলে দিয়েছিলেন বাড়িতে জানানোর জন্যে। একটু আগে ইঞ্জেকশন দেওয়া হলো তো, তাই ঘুমোচ্ছে। সব শুনে সালমা বেগমের মাথায় বাজ পড়ে। থম মেরে বসে রইলেন অমন। ছোট্ট মাথার অধিকারী রাহাতও সমান বিস্মিত। তার বাবাকে কেন মারবে কেউ? সালমার সব জট পাকিয়ে গেছে। দ্বিধাদ্বন্দ্ব ভরা নজর ক্ষণে ক্ষণে স্বামীর ওপর ফেলছেন। লোকটি আরও কিছু কথা বললেন নিজের মতো, তারপর বিদায় নিয়ে চলে গেলেন। এতক্ষণ খোরশেদের বাড়ির লোকের অপেক্ষাতেই ছিলেন তিনি। কিন্তু সালমার বিস্ময়ে গেল না। তার মধ্যেই হাজির হলো নার্স, ডাকল বেশ রুক্ষ গলায়, বেড নম্বর ২৭-এর বাড়ির লোক এসেছে?
রাহাত স্তম্ভ হয়ে থাকা মায়ের বাহু ধরে ঝাঁকালো, জানালো ছোট কণ্ঠে, আম্মু, নার্স ডাকছে। তরবরে করে চোখ মুছলেন সালমা। ত্রস্ত পায়ে কাছে আসতেই উনি বললেন, আপনাকে স্যার ডাকছেন, আসুন আমার সাথে। রাহাতকে বাবার পাশে বসিয়ে সালমা নার্সের পেছনে গেলেন। নিদ্রিত বাবাটাকে দেখে রাহাতের ক্ষুদ্র বুকে মোচড় দেয়। মাংস ফোলা নয়ন দুটা মুছে নেয় হাত উল্টে, আর একটু এগিয়ে ছোট ছোট আঙুল চালিয়ে চুল গুছিয়ে দেয় বাবার। কি এত ভাবছ? পুষ্পিতার ধ্যান কাটে, দুকাঁধ ছলকে ওঠে ঢেউয়ের মতো। চটপট জানায়, কই, কিছু না তো। কিছু না হলে ভেতরে এসো। তীব্রর সোজাসাপটা কথায় মেয়েটা ভরকে গেল কিছু, চোখ বড় করে বলল, ভেতরে? কেন? কেন মানে? আমি বলছি তাই। পুষ্পিতার মাথাটা গরম হলো অমনি। ঠান্ডা মেয়েটা সহজে রাগে না, কিন্তু আজ মনে হলো তালুতে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা, খারাপ লোক তো। তনুজার সাথে ইটিস পিটিস শুরু করে তাকে ঘরে ডাকা হচ্ছে। কেন যাবে না পুষ্পিতা? স্যার বলে কি মাথা কিনে নিয়েছে? মেয়েটা চেষ্টা চালালো গাঁট হয়ে দাঁড়িয়ে থাকার। বিধি বাম, পেলব হাতে এক টান মেরে আস্ত শরীরটাকেই ভেতরে নিয়ে গেল তীব্র। কর্মে তার ভীষণ অধিকার বোধ। পুষ্পিতা হতভম্ব হয়। পাল্টা হচক্কায় দরজা বন্ধ হতেই ফেল ফেলে বিস্ময় নিয়ে বলল, আমি। তীব্র বলার সময় দিল না, মুখের ওপর বলল, আমার ঘরটা এলোমেলো হয়ে আছে, যাও গুছিয়ে ফেলো, যাও। পুষ্পিতা হতচেতন নয়ন দুটো কপালে ঠেকে যায়। কণ্ঠে অবিশ্বাস নিয়ে শুধায়, আমি? তীব্র ভ্রু কোচকালো, তো আর কে গোছাবে? যে কাজ পরে করতে হবে সেটা আজ থেকেই শুরু করো, যাও। পুষ্পিতা আরেক দফা হোঁচট খেল। পরে করতে হবে মানেটা কি? স্যার কি সব বলছেন? মেয়েটা ভেতর ভেতর প্রতিবাদী হওয়ার প্রয়াস খাটালো। রেগে মেগে বলতে চাইল কড়া গলায়, আমি পারবো না, আপনার ঘর গোছাতে তনুজাকে নিয়ে আসুন। প্রেম করবেন তনুজার সাথে, আর কাজ করে দেব আমি, কেন? কিন্তু হলো না। তীব্রর প্রতি ভালোবাসায় চুইয়ে পড়া মন, তার বিলাতি চোখ দুটোর আকর্ষণ পুষ্পিতার মাথা নুইয়ে রাখে। মেয়েটা চুপচাপ ঘাড় কাট করে। প্রতিবাদ তো দূর, উল্টে নরম কণ্ঠে প্রশ্ন করে, আপনার ঘরটা যেন কোন দিকে? তীব্র একটা হাত লম্বা করে দেখালো। পুষ্পিতা চোখের কোণা দিয়ে তাকে দেখতে চেয়েও দেখল না, চিবুকটা গলায় ঢুকিয়ে চুপচাপ চলে গেল। তীব্র মুহূর্তে তার পিছু নেয়। দরজায় এসেই আটকে যাবে মেয়েটা। ঘরের দশা লণ্ডভণ্ড, টেবিল উল্টে আছে, ফল ঝুড়িসহ কাচের জাগ গ্লাস ভেঙে চুরে পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে। পুষ্পিতা আর্তনাদ করে মৃদু গলায়, এ কি? হতভাগ হয়ে তীব্রর দিক চাইল ফিরে, অথচ যার জন্যে ঘরের এই দশা তার মাঝে হেলদোল দেখা যায় না। বুক চিতিয়ে দাঁড়ানো মানুষটা উল্টে প্রশ্ন করল, দেখেছ কি অবস্থা? যাও যাও, একটু পরিষ্কার করে দাও। পুষ্পিতা আশ্চর্য না হয়ে পারছে না। কিভাবে কথা বলছে দেখো, যেন তার ঘরের বউ। হুহ, বউ তো করবে সেই তনুজাকে, তাহলে ওর সাথে এত অধিকার কিসের? যখন তখন হাত ধরে টানবে, ঘর গোছাতে বলবে। নেহাত সে মুখের ওপর কিছু বলতে পারে না, অন্য কেউ হলে? পুষ্পিতার ভাবনার পথে মাথার মধ্যে একটা প্রশ্ন ছিটকে এলো। মুখের ওপর বলতে পারলেও কি বলতি? যার প্রেমে মনে মনে নাকানি চুবানি খাচ্ছিস, তাকে মানা করা এত সোজা? পুষ্পিতা নিজের কাছেই নিজে থতমত খেল। সত্যি তো, স্যার যাকে সে ভালোবাসে তাকে না বলতে পারবে কখনো? পুষ্পিতার নজর পাল্টে গেল দুঃখে। স্যার এখন তনুজার হলে কি হবে? ওর ভালোবাসা তো আর কমে যায়নি। সুন্দর সেই চাউনি দুটো তীব্র সরাসরি দেখল। কিছু বুঝল কি না জানা নেই। তাগাদা দিল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? শুরু করবে কখন? তারপর হাত উল্টে ঘড়ি দেখালো একবার। মেয়েটা মনে মনে ভেঙচি কাড়ে। সুধায় গোমরা বুখে, ঝাড়ু কোথায়? রান্নাঘরে। পুষ্পিতা ঝাড়ু হাতে তুলে ফিরতেই চমকে উঠল একটু। তীব্র যে কখন এখানে এসে দাঁড়িয়েছে। ও ক্ষণিকের ধরফর করা বুকটা স্বস্তিতে ঢাকে। তীব্র কেমনভাবে চেয়ে আছে, চাউনির দশা দুর্গেও। পুষ্পিতা ভেতর ভেতর মরণ শ্বাস ফেলে। এমন করে তাকিয়ে তাকিয়েই স্যার ওর সর্বনাশটা করেছে। কি আছে এতে? প্রেম না অন্য কিছু? এত কি দেখে স্যার? আজকাল উনি একটু বেশি চেয়ে থাকছেন না? পুষ্পিতা মাথা নুইয়ে ঘরের পথে ফিরে আসতে নেয়। সেই আবার পেছন থেকে হাতটা টেনে ধরে তীব্র। মেয়েটা থমকালো, ঘুরে চাইল চপকে। কথাবার্তাবিহীন হুট করে হাতটা টেনে কাছে আনল তীব্র। প্রকোপে হাত থেকে ঝাড়ুটা খসে পড়ে পুষ্পিতার। মেয়েটা ভরকে ওঠা নয়ন দুটো সেদিকে তাক করতেও পারে না। হঠাৎ মুঠোর মাঝে নরম কিছুর স্পর্শ। তড়িৎ ঘুরে চায়ও। তরতাজা একটা রজনীগন্ধা ফুল তীব্র গুজে দিয়েছে সেথায়। পুষ্পিতা হোঁচট খেল। ভ্রুযুগল কপাল ছড়িয়ে উঠে গেল চূড়ায়। হাঁ করার আগেই তীব্র ভয়ঙ্কর কাণ্ড ঘটায় আরেকটা।
সুগন্ধে মম করা আস্ত বেলি ফুলের মালা তার কবজিতে প্যাঁচিয়ে দেয়। পুষ্পিতার মস্তিষ্ক তখন রুদ্ধ, স্নায়ুপথ বন্ধ, অচল নিউরনের সমস্ত গতি। নিঃশব্দ চোখে তীব্রর মুখের দিক চেয়ে থাকল শুধু। ছেলেটা ঠোঁট কামড়ে হাসে, ভ্রু উঁচু করে বলে, কি ভেবেছ তোমাকে দিয়ে কাজ করাবো? স্যার হওয়ার সুবাদে ফ্যাসিলিটি নিচ্ছি? পুষ্পিতা হতভম্বতার তোপে হ্যাঁ না বলেনি। পল্লব ঝাপটে একবার ফুলটাকে দেখল, আরেকবার কবজিতে বাঁধা সেই মালাটাকে। স্যার হঠাৎ এসব কেন দিলেন? তীব্র ওর মেলে রাখা হাতের মুঠোটা নিজেই বন্ধ করে দেয়। পুষ্পিতা তখন দ্বিধাদ্বন্দ্বের জোয়ারে গলা অবধি ভিজে। এত কৌতূহলের দাপাদাপি নিতে পারছে না, বলেই ফেলল মুখ ফচকে, ফুল ফুল কেন স্যার? তীব্র ভনিতাহীন, কারণ আছে। পুষ্পিতার চোখে প্রশ্ন ছুটছে, থামার কোনো নামই নেই। তীব্র শার্টের বোতাম আচমকা ঘেঁষে এলো বুকের কাছে, কান বরাবর এসে ঠোঁট দুটো থামল। সহসা মুঠোর মাঝে ধরে রাখা হাতটা থরথর করে ওঠে পুষ্পিতার। ওষ্ঠাগক প্রাণে স্তম্ভ হওয়ার চেষ্টা চালায়। প্রখর রোদে তাণ্ডব চালানো সূর্যের চেয়েও উত্তপ্ত মানুষটার নিঃশ্বাস এসে ছুঁয়ে যায় সেখানে। খুব ফিসফিসিয়ে বলে, হ্যাপি 6 মান্থস টু সি ইউ। বিদ্যুৎ শক খেলে শরীর যেমন ঝাঁকুনি খায়, পুষ্পিতার অমনই হল। স্তম্ভিত মেয়েটা চোখ বুজে নিল জোরে, বুকের গতি জোড়ালো। স্যারের সাথে ওর দেখা হবার 6 মাস হয়ে গেছে, আর স্যার সেটা মনেও রেখেছেন। কিন্তু কেন? ও কি স্যারের বিশেষ কেউ? তীব্র ঠোঁট সরালো, তবে শরীর নয়। পুষ্পিতার তীরতীর করা নেত্রপল্লব ছুঁয়ে দেওয়ার ইচ্ছেটা খুব করে মাথা তোলে আজ। ভীতু মেয়ে ওকে ভালোবাসে? নোহা তো কয়েকবার বলেছে এই কথা। তীব্রর বুকটা তৃপ্তিতে ভরে যায় ভাবতেই। এমন প্রতিমার মতো একটা মুখ সে সারা জীবন দেখবে। তীব্রর ওষ্ঠপুট আচমকা ভীষণ অভদ্র হতে চাইল। ভীতু মেয়ে তো ওকে ভালোবাসে, তাহলে আজ একটু ছুঁয়ে দিলে ক্ষতি হবে? মনের ইচ্ছেকে যদি প্রাধান্য দেয়া হয়, যদি ওই রক্তজবার মতো ঠোঁট দুটোকে তীব্র আজ নিজের করে নেয়, ভুল হবে সেটা? না, কিসের ভুল? ভালোবাসায় কোনো ভুল নেই। তীব্র বুক ভরে দম ফেলল, ঢোক গিলল বড় করে। উষ্ণ হাতটা পুষ্পিতার হাত ছেড়ে উঠে গেল গালে। মেয়েটা শক্ত খুঁটি বনেছে। তীব্রর ছোঁয়ায় দেহটা আরও শক্ত হয়ে গেল। ঠকঠক করা অধর যুগলের নৈকট্যে তীব্র যেমনই আসতে নিল, ডোরবেলটা সশব্দে বেজে উঠল অমনি। সম্বিত ফিরল দুজনের। চট করে চোখ খুলল পুষ্পিতা। তেমনি শশকের ন্যায় ব্যস্তভাবে সরে গেল তীব্র। কি হতে যাচ্ছিল? কি হতে পারত? পুষ্পিতা বুঝেছে কিনা একবার জানার চেষ্টাতেও রইল না। অপ্রস্তুত ভাবটা ঢাকতে লম্বা পায়ে এগোলো দরজার দিকে। সামনের ঘরটায় এসে গাল ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। চওড়া বক্ষে তখন এক আকাশ স্বস্তি। কি হতে যাচ্ছিল এতক্ষণ? ধ্যান ঘ্যান খুইয়ে আরেকটু হলেই ভীতু মেয়েকে চুমু খেয়ে ফেলত। মেয়েটা কি ভাবত তাহলে? প্রেমে পড়ার পর তীব্র মেয়েদের ব্যাপারে গুগল ঘেটেছে, অনেকগুলো সিরিজ সিনেমা দেখেছে। সব মিলিয়ে যা বুঝেছে, মেয়েরা বিয়ের আগে এইসব চুমুটুমু পছন্দ করে না। তার ওপর সে যদি হয় ভীতু মেয়ের মতো। কিন্তু তীব্রর পৌরুষ হঠাৎ এমন নড়বড়ে হলো কি করে? ভীতু মেয়েকে পাছে পেয়েই লুফে ধরার ইচ্ছেটা এমন আচমকা মাথা তুলল কেন? মেয়েটা ওকে ভালোবাসে জানার পর থেকেই অন্তঃপারে যে তোলপাড়ের শুরু, এ তো সহজে থামাবে না তীব্র। সদ্য তো ভালোবেসেছে, আগে অনুভূতিতে শরীর ভেজাক, মন ডুবুক প্রেমীর তরে, তবেই না এক হওয়ার আসল শান্তি। যাক, ভাগ্যিস কেউ একজন এসছে এখন। ঠিক সময় ডোরবেল বাজায়, এবারের মতো মরতে মরতেও বেঁচে ফিরল সে। তীব্র শার্ট ঠিকঠাক করল, ফর্সা চেহারা তার চকচক করছে ঘামে। সেই সন্ধেবেলায় কলেজ থেকে ফিরেছে, অথচ এখন অবধি ফ্রেশ হতে পারেনি। নুহা যা একটা বিদ্যুৎ শক দিয়েছিল, একটুর জন্যে তীব্রর হার্ট অ্যাটাক হয়নি। ডোরবেল সে সময় আরেকবার বাজল, সাথে জোরে জোরে কাঠে বাড়ি দিয়ে বলল, দরজাটা খোল রে ভাই, এত দাঁড়িয়ে থাকলে তো হাঁটু থেকে পা খুলে যাবে। কণ্ঠ শুনেই ইব্র বুঝে গেল ওপাশে কে। এগোলো, ছিটকিনি নামিয়ে খুলল দরজা। মিরাজ, মুশফিক, আরমান আর নাহিদ এসেছে। 4টে পরিচিত মুখ তাকে দেখে একসাথে দাঁত মেলে হাসল। তারপর চটপটি কদমে ঢুকল ভেতরে। মুশফিক কিছু বলার জন্য হাঁ করেছিল, থমকে গেল হঠাৎ। গোলাকার চোখ তার কোনো একদিকে দেখে মিরাজও ফিরে যায়। স্তম্ভিত সে আর্তনাদ করল সহসা, এ কি? এ আমি কি দেখছি? ভেতরের ঘর থেকে বেরিয়ে এসেছে পুষ্পিতা। মেয়েটার শরীর লজ্জায় চৌচির। তার উপর আরমান থেকে শুরু করে নাহিদ অবধি হাঁ করে দেখছে। ও চোখের কোণা তুলে তীব্রকে খোঁজে।
মানুষটার হদিস পেল যখনই সে চোখের ইশারায় বেরিয়ে যেতে বোঝায়। পুষ্পিতা অনত বাকিদের বিমূঢ় দৃষ্টির পাশ কাটিয়ে চুপচাপ চলে গেল বাসায়। কিন্তু বিস্ময় ওদের কমল না। হতবাক হয়ে একজন আরেকজনকে দেখল কিছুক্ষণ। আরমান বলল, আমি যা দেখলাম তোরাও কি তাই দেখলি? সবাই একসাথে মাথা নাড়ে। মুশফিক বলল, দুজন একসাথে এক ঘরে? মিরাজ বলল, বিয়ের আগে ছেলেমেয়েরা আজকাল এসব করছে, এগুলো দেখে আমাদের বাচ্চারা কি শিখবে? সহসা তার মাথায় চড় বসায় আরমান। হান্দারাম, বাচ্চা পেলি কই? সরি, আমার তো বিয়েই হয়নি। কিন্তু নিশ্চুপ নাহিদ কপাল চুলকাচ্ছে। তীব্র এই কদিনে এতখানি এগিয়ে গেল, রীতিমতো পুষ্পিতা ওর সাথে ফাঁকা বাসায়। বাহ, ভালোই হয়েছে, নুহার ওর কাজ দ্বিগুণ কমে যাবে তাহলে। বন্ধুদের হাহুতাশের মাঝেই ধমক ছড়ল তীব্র, চুপ, একদম ফাজলামি করবি না আমার সাথে। সবকিছু সেই আগের মতো শান্ত হয়ে যায়। তারপরই হুহা করে হেসে উঠল সবাই। তীব্র বিফল শ্বাস ছাড়ল, সূচক শব্দ তুলল জিভে। এখন মনে হচ্ছে এগুলো আরেকটি পরে এলেই ভালো হতো, অন্তত এই বিড়ম্বনায় পড়তে হতো না ওকে। হঠাৎ তীব্রর মাথার মধ্যে অন্য চিন্তা দপদপ করে ওঠে। এক লহমায় কণ্ঠস্বর পাল্টে গেল তাতে। প্রশ্ন করল সোজাসুজি, আমি যে বিট্টু মাস্তান, নুহার কাছে সেটা কে বলেছে? ব্যাস, এই এক কথায় সবার হাসি ঠাট্টা গায়েব হয়ে গেল। প্রত্যেকে সিরিয়াস চোখে চাইল। মুখ দেখাদেখি করল এক পলক। মিরাজ শুধায়, মানে? তীব্রর মুখাবয় প্রস্তর সম। মানেটা তোরা বলবি। এই গোটা গাজীপুরে শুধুমাত্র তোরা জানতি আমার আসল পরিচয়, তাহলে নুহার কাছে খবরটা দিল কে? মুশফিক গোলাকার চোখ বড় বড় করে বলল, কি বলছিস ভাই? ওই মেয়ে জেনে গেছে তুই কে? হ্যাঁ, শুধু জেনেই বসে থাকেনি, রীতিমতো হুমকি ধমকি দিয়ে আমার ঘাম ছুটিয়ে দিয়েছিল। কোনো রকমে ম্যানেজ করেছি। আরমান একটু ভেবে বলল, ওর সাথে আমাদের কখনো কথাই হয়নি, যা খাতির সে তো নাহিদের সাথেই দেখি। ওর বলার দেরি, সন্দেহের তীর নাহিদের দিকে টার্ন নিতে 1 মিনিটও দেরি হল না। এতগুলো চোখের নিশানা হয়ে ভরকে গেল ছেলেটা। 2 হাত তুলে বলল, এই না, আমি কেন বলবো? আমি কিছু বলিনি। মিস নুহার সাথে তো আজ সারাদিনে আমার দেখাই হয়নি, আমি তো কাল রাত থেকে তোদের সাথে আছি। মুশফিক রেগে রেগে বলল, তাহলে কি ভূতে এসে বলেছে? মিরাজও সমান চোটপাট দেখালো, তুই একমাত্র কথা বলিস ওই মেয়েটার সাথে, বেশ ভাব দুজনের, তুই ছাড়া কে বলবে বোঝা আমাকে? কথার সাথে আরমানও মাথা নাড়ল 2 বার, বোঝালো সেও সহমত। সবার মাঝে নাহিদ অসহায় হয়ে পড়ল। করুণ গলায় বলল, বিশ্বাস কর বিট্টু, সত্যি কিছু জানি না, আমি কিচ্ছু বলিনি ওনাকে। প্লিজ, তুই অন্তত আমাকে অবিশ্বাস করিস না। নিম্নষ্ঠ দাঁতে পিষছে তখন তীব্র। মুশফিক আবার কিছু বলতে গেলেই হাত তুলে থামালো, বলল আস্তে করে, ছাড়, এসবের মধ্যে নাহিদকে টানিস না, ও কিছু বলেনি। তুই এত শিওর কি করে হচ্ছিস? মিরাজও সাই মেলালো, হ্যাঁ সেই তো, ও কত ইনোসেন্ট জানিস না, পরিচয় লুকিয়ে রাখা ঠিক না, কাউকে ঠকানো উচিত না, এসব আউল ফাউল যুক্তি ভেবে ভেবে দেখ গিয়ে ঠিকই খবর পাচার করে দিয়েছে। নাহিদের কণ্ঠে উদ্বেগ, না, আমি এমন করিনি, আর যত যাই হোক, বিট্টু তো তোদের মতো আমারও বন্ধু ভাই, আমি ওর ক্ষতি কেন চাইব? আরমান বলে, তাহলে তুই বল, কে এসে মেয়েটাকে জানিয়ে দিয়ে গেল? কার এত দায়ে পড়ল ওদের উপকার করার শুনি? নাহিদ উত্তর দিতে পারল না, দেবে কি করে? নির্ভেজাল নীরব জবাব মানুষ কি আর বানিয়ে বলতে পারে? তক্ষুনি কড়া কণ্ঠে গর্জে উঠল তীব্র, চুপ কর, যেটা নিজেরাও জানিস না সেটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছিস কেন? নাহিদকে তোদের থেকেও ভালো আমি জানি, আমি চিনি ওকে। একবার বললাম না ও বলেনি? ব্যাস, এ নিয়ে আর একটাও কথা নয়। ছলছল চোখে দাঁড়িয়ে থাকা নাহিদের ভেতর অবধি জুড়িয়ে গেল এবার। তীব্রর ওর প্রতি এত বিশ্বাস, এত আস্থা, কই আগে তো কোনোদিন বলেনি। 3 জন তখন মুখ গোজে দাঁড়িয়ে, অন্যদিকে মহা দুশ্চিন্তায় পড়েছে তীব্র। তার বন্ধুরা তার চেহারা দেখে উদ্বিগ্ন হয়, নিজেরাও চিন্তায় পড়ে। রুম জুড়ে এলোমেলো পায়চারি শুরু করল সবাই। শুধু এক কোনায় দাঁড়িয়েছিল নাহিদ, ওর মাথাতেও একই ভাবনা, কে বলল? তারপর চট করেই নাহিদের মনে পড়ে গেল জামিশেদের কথা। ভদ্রলোক এখানে আসার ব্যাপারটা বলতে বারণ করায় নাহিদ সত্যি কাউকে জানায়নি, কিন্তু তীব্রর অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না। তৎপর কাছে এসে বলল, বিট্টু, একটা কথা বলা হয়নি তোকে। আজ সকালে না আঙ্কেল এসেছিলেন এখানে। তীব্র ভ্রু কুচকায়, কোন আঙ্কেল? জামশেদ আঙ্কেল। চমকে উঠল ও, তড়াক করে উঠে দাঁড়ালো অমনি। বিস্মিত হয়ে বলল,
কি? কেন? নাহিদ জিভে ঠোঁট ভিজিয়ে বলে, তা জানি না, আসলে আমাকে কিছুই বলেনি। তুই তো আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছিলি, আঙ্কেল তার পরপরই এসেছিলেন।